যে আমরা বড় দুই পার্টিকে এটার সাথে যুক্ত করব বা এইটা আমি জানি না, বাট উনি মানে এটা হয় যে আমরা যেহেতু একটা ট্রানজিশনে ছিলাম, তো আমরা ডেমোক্রেটিক, আপনি দেখেছেন যে প্রফেসর ইউনূস ইউএন সফরে গিয়েছেন, তো ওইখানে উনি ওনার যেটা সেকেন্ড ইউএন সফরে, তখন কিন্তু লিডিং তিনটা পার্টির নেতৃবৃন্দকে নিয়ে গেছেন, দুইজন 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 ছয়জনকে নিয়ে গেছেন। তো সেই আলোকে যদি যারা নেগোশিয়েট করেছেন, যেহেতু আমরা উই আর হ্যান্ডিং ওভার পাওয়ার টু এ ডেমোক্রেটিক পার্টি, মানে এবং দেখছি যে কারা এখানে মেইন কন্টেন্ডার ফর পাওয়ার, তো সেখানে উনি বলতেই পারেন তাদের সাথে কথা বলা, বিকজ ইভেনচুয়ালি এটাকে র্যাটিফাই তো করবে তারা, মানে যারা ক্ষমতায় আসছে। এটা আপনি এখানে ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হোক আর না হোক, এটা তো র্যাটিফাই করতে হবে। এই র্যাটিফাইটা তোর জন্য তো 2 মাসের একটা বোধহয় আমার মনে হয় একটা উইন্ডো ছিল, সেই ওইটা ক্ষেত্রে এক্সপায়ার করেছে কিনা আই ডোন্ট নো। সেই ক্ষেত্রে বড় পার্টিগুলির সাথে মানে এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে চুক্তিটার বিষয়বস্তু নিয়ে এবং চুক্তিটা এনসিপি আমি জানি না, এটা 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 আমার বিষয় না, যেহেতু এটা খলিল মানে ভাই যদি ক্যাবিনেটে বলেন, আলোচনা হয়েছে কিনা। ক্যাবিনেটে ওই এই পার্টিগুলোর সাথে এই বিষয়ে আলোচনা হচ্ছিল, এটা আমি জানি না, আই ক্যান সে। যদি ক্যাবিনেটে বাট আলোচনা, আপনি যেহেতু ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে যদি আলোচনা না হয় তাহলে খলিলুর রহমান সাহেব নিশ্চয়ই এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। যাই হোক, এটা তো ক্যাবিনেটে, এটা তো একটা ক্যাবিনেটে কোন জিনিসগুলো আলোচনা হয় যেটার জন্য আপনার অ্যাপ্রুভালটা লাগে, যে না গভর্নমেন্টের অ্যাপ্রুভাল। ওকে, একটা আপনি নতুন ল করতে যাবেন, নতুন একটা গাইডলাইন করতে যাবেন, নতুন কোনো চুক্তি করতে যাবেন, তখন ওইটা ক্যাবিনেটে আলাপ হয়। কিন্তু উনি যদি মনে করেন যে না আমি এনাদের সাথে কথা বলবো, সেক্ষেত্রে উনি হয়তোবা উনি নিজের মতো ইয়েতে বা কমার্স অ্যাডভাইজার নিজেও এই কথাটা বলতে পারেন, এটা এমন কিছু না। যেহেতু আমরা একটা মানে ট্রানজিশনে ছিলাম এবং অন্য দুই দলের সঙ্গে কথা বলে মানে বিএনপি এবং জামাত ইসলামের সাথে কথা বললে তো নিশ্চয়ই এটা হয় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছেন, অথবা অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়েছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তাকে বলেছেন, তাই হওয়া উচিত না? এটা আপনি ওনাকে, এটা ওনার সাথে আপনার না, জানতে এমনিতে হবে, এমনিতে সরি। এমনিতে স্ট্রাকচারটা কি, মানে উনাকে তো আমি পাইলে অবশ্যই জিজ্ঞেস করবো, কিন্তু না, এটা আপনি যেই যে কোনো মিনিস্ট্রির যদি ধরেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়, যেটা ক্যাবিনেটে হয়তো আলোচনার দরকার নাই বা ক্যাবিনেটে ওইটা অ্যাপ্রুভালের দরকার নাই, তারপরেও ওই মিনিস্টার তো ইচ্ছা করলেই প্রাইম মিনিস্টার কাছে যে বলতে পারেন যে যে আমি এই বিষয় নিয়ে ডিল করছি বা এই বিষয়টা নিয়ে ইয়ে হচ্ছে, তো ওনাকে একটা ব্রিফ এটা দেয়, এটা একটা ইস্টাবলিশ নর্ম, যে জানানো হয় যে প্রাইম মিনিস্টার বা হেড অফ দ্য গভর্নমেন্টকে যে এই বিষয়গুলো না শফিক ভাই, জানানো। শফিক ভাই, আপনি দেখেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব বলেছেন যে 1 বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি দলের প্রধানকে এই বিষয়ে জানানো হয়েছিল। এই জানানোটা কি খলিলুর রহমান সাহেবের তরফে জানানো হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে? আপনার এরকম মনে হয়? এটা তো আমি জানি না, যেহেতু এই বিষয়টা তো ক্যাবিনেটে আলোচনা, আমি বলছি তো এটা আপনি সিঙ্গুলারলি কেউ তো, যে ওনারা যেহেতু নেগোসিয়েশনে ছিলেন, ওনারা এটা বলতেই পারেন যে না আমরা এটা, যেহেতু আমরা ইভেন্চুয়ালি উইল পাস দ্য ব্যাটন টু এ নিউ গভর্নমেন্ট, তো ওই নিউ গভর্নমেন্টে যারা আসতেছে লাইকলি যারা কন্টেন্ডার, তাদেরকে তো ওনারা বলতেই পারেন যে যে এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি, এই বিষয়। ওকে, তাহলে আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। ক্যাবিনেটে যখন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন যে আমরা তো ক্ষমতায় আছি আর 3 দিন, এই বিষয়টা নিয়ে তো এর পরে যারা আসবে তাদের সাথে তোমাদের আলোচনা করা উচিত? আমার মনে পড়ে না এই বিষয় কোনো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে না, এটা কারোর সাথে আলোচনা করার দরকার নাই? আমার এটা মনে পড়ছে না, আই ডোন্ট নো অনেস্টলি। ওকে, আপনার কাছে কি মনে হয়? জনাব খলিলুর রহমান বলছেন যে দুই দলের প্রধানের সঙ্গে আলোচনা করা হয়েছিল। স্পষ্টতই আমি শুনলাম জামায়াতের যিনি আপনি যদি জামায়াতের আপনি যদি একটা জি বলেন। আপনি যদি একটা প্রেস রিলিজ দেখেন, আমি আবার যদি আমি যদি রিকল যেটা আমি মেমোরি থেকে, সেটা হচ্ছে যে ইউএসটিআর এর প্রধানত দুইজন নেতাকে সম্ভবত ফোন করেছিলেন এই বিষয়ে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, উনি বোধহয় দুইজনকে ফোন করে এটা জেনেছে ইয়ে করেছিলেন।
এটা ডিসকাশন হয়েছে। আমি আমার মনে হয় এই সংক্রান্ত আমি ইউএসটিআর এর প্রেস রিলিজটা দেখেছি, কিন্তু আমি আমাদের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে ব্যাপারটা একটু জানতে চেয়েছিলাম, কারণ এখানের মধ্যে থেকে ইতিহাসের খাতিরে শফিক ভাই আমাদের আসলে এই ব্যাপারগুলি হয়তো জেনে রাখা ভালো। যাই হোক, আমি আমাদের পক্ষ থেকে, মানে আপনাকে পেলাম সেজন্য আমাদের পক্ষ থেকে ব্যাপারগুলি একটু জানতে চেষ্টা করেছিলাম। ঘটনা হচ্ছে যে খলিলুর রহমান বলছেন এটি 3 দিন আগে তাড়াহুড়া করে করা হয়েছে, এরকম কোনো বিষয় নয়, 1 বছর ধরে আলোচনা চলছিল, প্রধান 2 দলের রাজনৈতিক প্রধানকে জানানো হয়েছিল। এই পর্যন্ত তথ্যটা ক্যাবিনেটে আলোচনা না করেই উনি জানিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা না বলেই উনি বলেছিলেন। এটা হচ্ছে আমার, দেখেন, আমি আমার অবস্থান তো আপনার বললাম, জি, এই বিষয়ে আপনার মনে নাই, নাথিং টু অ্যাড, আপনার মনে নাই। এখন আপনার কাছ থেকে আমি একটু এইটা জানতে চাইবো যে, ধরেন খলিলুর রহমান সাহেব এটা বললেন যে 2টি দলের প্রধানকে এ বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। খুবই সুন্দর স্টাকাটো বাক্য আমি দেখলাম, যে চমৎকার বলেছেন উনি। নির্বাচনের আগেই দেশের প্রধান 2টি দলের প্রধানকে এ বিষয়ে জানানো হয়েছিল, তারা সম্মতি দিয়েছিলেন। স্পষ্টত আমি জামায়াতের আমিরকে বলতে শুনলাম যে তাদের সঙ্গে কোনো কথা হয় নাই। এইদার খলিলুর রহমান ওর শফিকুর রহমান দুইজনের একজন মিথ্যা বলছেন। এইটা কে হতে পারে বলে আপনার ধারণা? এ বিষয়ে আমার কমেন্ট করার কিছু নাই, কেননা এটা আপনার পুরো, যদি আপনি যে বক্তব্যগুলো আনছেন সেটার জন্য আপনি যদি ভেরিফাই করতে হয়, তাহলে আপনার খলিল সাহেবের সাথে আপনার কথা বলতে হবে, ডক্টর খলিলের সাথে, বা ওনার সাথে যারা এই নেগোসিয়েশনে ছিলেন, যারা এই ট্রেড ডিলটা, ইউএস এর রেসিপ্রোকাল ট্যারিফ ট্রেড ডিলের যারা নেগোসিয়েশনে ছিলেন, আপনারা তাকেও জিজ্ঞেস করতে পারেন আপনার প্ল্যাটফর্মে এনে। তাকে জিজ্ঞেস করতে পারে, আমি আসলে ট্রাই করতেছি তাকে জিজ্ঞেস করার। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে, যেহেতু 1 বছর ধরে বিষয়টা আলোচনা হইতেছে, সেই 1 বছরের মধ্যে আপনার সঙ্গে আমার একটু কথা হয়েছে। তা আপনি বলেছেন যে পৃথিবীতে কোথাও, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অন্য অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, যে পৃথিবীর কোথায় চুক্তি হওয়ার আগে এটা প্রকাশিত হয়। মেক সেন্স, চুক্তি হওয়ার আগে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা গোপন। তো আপনারা তো জিনিসটা জানতেন যেহেতু সরকারে ছিলেন, তো চুক্তির সেই গোপনীয় বিষয়গুলি নিয়েও কি দলগুলির সাথে কথা হয়ে থাকতে পারে কিনা, বা আপনারা নিজেরা আলোচনা করেছিলেন কিনা, এখন কি এটা বলা যাবে কিনা যেহেতু চুক্তিটা এখন প্রকাশিত? আমরা যেটা হয় যে ক্যাবিনেটের মিটিং গুলো আমি থাকার হচ্ছে, যেগুলো এজেন্ডা থাকে, এজেন্ডা ভিত্তিক যে ডিসকাশনটা হয় সেটার আমি নোট নেই। ওকে, নোট নেওয়ার পরে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে দিনের শেষে যে যখন প্রেস কনফারেন্স হয়, ওই প্রেস কনফারেন্সে জানানো যে এই আজকে ধরেন 13টা বিষয় এজেন্ডাতে ছিল, 13টার মধ্যে কয়টা অ্যাপ্রুভাল পেলো, কয়টা পেলো না, কয়টাকে ফিরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে ইয়ে করা। তো আমার ওই ধরনের ডিসকাশন আমি গুলি জানি। বাট এই যে আপনি ট্রেড নেগোসিয়েশনে আরো যে ডিটেলস, সেটা তো এটা ডিটেল না বাংলাদেশে, এটা একদম প্রাইমারি বা প্রিলিমিনারি। জিনিসটা হচ্ছে যে এই ধরনের চুক্তি করতে হলে কোনো সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে, মানে এটা সরকারের একটা নোশন যে আমি এটা করব, আমার এটা করা দরকার, তোমরা এটা করতে পারো কিনা এটা দেখো, এইটা হওয়ার কথা মানে আমার বিবেচনায়। সেই ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? আপনার বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে যে ইউএস আমাদেরকে 37% ট্যারিফ ইম্পোজ করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ। তো আমাদেরকে এটা যে করে এটা কমাতে হবে, কার সমপর্যায়ে আনতে হবে, যারা আমার রাইভাল ইউএস এর মার্কেটে। ইউএস এর মার্কেটে আমিও প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমার যারা রাইভাল ইন্দোনেশিয়া বলেন, ক্যাম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, তারাও এক্সপোর্ট করে। তো অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে আমার উই আর ইন এ ক্রাইসিস, বড় রকমের একটা ক্রাইসিস। আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বিগেস্ট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। তো ওই যে 37% থেকে যে আমরা যে নিচে নামিয়ে আনবো, সেই বিষয়ে তো অবশ্যই এটা নিয়ে হওয়ার সময় তো এটা নিয়ে তো অনেক মিটিং হয়েছে, এবং এই মিটিংটা যারা ট্রেড নেগোসিয়েশন তারা তো করেছেনই, বাট তারা এসে প্রফেসর ইউনূস বা ট্রেডের এই বিষয়ে তো ওনাকে আপডেট করেছেন অবশ্যই। এবং প্রফেসর ইউনূসি এটা ড্রাইভিং সিটে ছিলেন যে করে হোক, যেটা আমাদের জন্য এতগুলি টেরিফ একটা ক্ষতির বিষয় হচ্ছে, সুতরাং এই টেরিফের মাত্রা কমায় নিয়ে আসার জন্য যে কোনো রকম চুক্তি এখন শুনেন, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটার ড্রাইভিং সিট ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। ওকে,
তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যাপারটা জানতেন, পুরো ব্যাপারটার মধ্যে থেকে তিনি ড্রাইভিং সিটে ছিলেন এবং তিনি চেয়েছিলেন যেহেতু আমাদের এই ট্রেড ডেফিসিট মানে ট্রেড দেখেন উনি নেগোসিয়েশন কি হলো সেটা তো আর আপনি যখন আপনার টিমকে পাঠান, আপনার টিম গেল, আপনি তো আর ইয়েতে না, উনি যেটা হয় যে পুরো জিনিসটা যখন হয় কমপ্লিট হয় তখন ওনাকে সে না brief মনে হয় করে যে শফিক ভাই, এই কাজগুলো না মনে হয় হচ্ছে। শফিক ভাই, আমি যখন আমার টিমকে পাঠাই আমি কিন্তু ওকে লিমিট বা বাউন্ডারি দিয়ে দিই যে আমি একটু পর্যন্ত চাই, একটু চেয়ে বেশি হলে আমি দিতে পারবো না। এটা পৃথিবীর সব দেশেই, মানে যিনি শর্টটা কল করেন তিনি যেরকম চান সেরকমই নেগোসিয়েশন হয়। নেগোসিয়েশন তো এর চেয়ে বাইরে হয় না মনে হয় শফিক ভাই, আপনি কি মনে করেন? ধরেন উনি বলছেন নেগোসিয়েশন করো, সেই নেগোসিয়েশনটা তো উনার ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না বশির সাহেব বা খলিল সাহেব। না, এই এই বিষয়ে নিটিগ্রিটি তো অবশ্যই আলাপ আলোচনা তো হওয়ার কথাই। রাইট, রাইট। তার মানে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে টেরিফ চুক্তিটা করা হয়েছে, যে চুক্তিটার নাম হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ, আমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি খারাপ ছিল, সেইটার দায় তো অবশ্যই এই সরকারেরই, মানে অন্তর্বর্তী সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের। আমি হ্যাঁ, এবং এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এটা জাতীয় স্বার্থে এই চুক্তিটা ভালোই হয়েছে। ওকে, ডক্টর ইউনূসের এই চুক্তিটা করার ক্ষেত্রে 9 তারিখে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল? মানে 12 তারিখে ইলেকশন হলে 9 তারিখে কেউ কোনো চুক্তি করে সরকার, মানে মানে এটা কি কোনো একটা টাইম বাউন্ড কোনো কিছু ছিল যে 9 তারিখ এটা করতে হবে? দেখেন, টাইম বাউন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি চুক্তি করেন সেটা আমার সময় হোক আর ইয়ে হোক, এই চুক্তির একটা ইম্পর্টেন্ট ক্লজ হচ্ছে হলো যে আপনি এই চুক্তির থেকে যে কোনো সময় আপনি সরে আসতে পারবেন। তো ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে যদি মনে করেন যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করেছে, এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি মনে করে যে না এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্টেড হয়নি, ক্ষুণ্ণ হয়েছে, তো সেক্ষেত্রে তারা তো এখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো এমন কিছু না, ঠিক না? তো সেই জন্য আর এটা যেহেতু ওরা, শফিক ভাই সেটা এমন কিছু ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আপনি একটা চুক্তি করে বেরিয়ে আসার পরপরই তাহলে আপনি একটা মেসেজ দেন, কিন্তু আপনি যদি চুক্তিটা না করে আপনি যদি বলতেন পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে, কে আসবে আমরা জানি না, তারা এটা করতে পারে, এইটা হয়তো হচ্ছে ডিপ্লোম্যাটিক মুভ। কিন্তু এই চুক্তিটা করার ক্ষেত্রে আমরা একটা, এই চুক্তিটা করার ক্ষেত্রে, এই চুক্তিটা করার ক্ষেত্রে আমেরিকা কি কোনো টাইমলাইন দিয়েছিল? টাইমলাইন দিয়েছিল কিনা এটা হইতে পারে, এটা আমি জানি না। এটা আপনি ওই যে ওয়াশিংটন, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি ওয়াশিংটনে আমাদের যে ইয়ে আছে, এমবাসি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আসলে আপনাকে পাবো বলে একটু গবেষণা করতে চেষ্টা করতেছিলাম, 2-1 জনকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে যেটা জানাইছে যে এইটা এরকম কোনো টাইম বাউন্ড ছিল না, এটা 20 তারিখ 25 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ওরা একটা চাপ দিতেছিল যে তোমরা এটা করো করো করো, কিন্তু যদি সরকার বলতো আমাদের এখানে একটা ইলেকশন আছে আমরা এটা পরে করবো, এতে কোনো অসুবিধা ছিল না। কেন এত কথা বলতেছি শফিক ভাই, আপনি হয়তো একটু বিরক্তও হচ্ছেন। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে প্রথম 12 তারিখ ইলেকশনের ঠিক আগে আগে আরেকটা দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করেন, আমরা যখন আগে জানতে চাই যে আপনি কেন এই চুক্তি করতেছেন, যখন আপনি বলেন এটা গোপনীয়, এটা আমি চুক্তিটা এটা করতে পারবো না, তখন আমার কাছে মনে হয় যে ওই যে আপনার প্রিয় কবি শেক্সপিয়ারের ভাষায় আনহোলি হেস্ট। আমরা এই চুক্তিটা যথেষ্ট প্রথম দিকে যখন নেগোসিয়েশন হয়, এটা ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে এই বিষয়গুলো গোপনীয়তা রাখা হয়। কেন রাখা হয়? যাতে আমি যে নেগোসিয়েটিং যে পয়েন্ট, সেটা যাতে ইন্দোনেশিয়া না জানে, বা সেইটা যেন ক্যাম্বোডিয়া না জানে, বা ইন্ডিয়া না জানে। ওরা জেনে গেলে তাহলে তো আমার জন্য এটা আমার বিপদের শুনে, তার ইউএস এর জন্য এটা একটা ঝুঁকি তৈরি করে, আমাদের জন্য ঝুঁকি তৈরি করে। তো এই জন্য এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল একটা নর্মই আছে, এবং অনেক সাংবাদিক এগুলোর আপনার গোপনীয় এটা পেলেও অনেক সময় এরা ছাপান না। এই জন্য ছাপান না, এতে তো আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা একদম জলাঞ্জলি যায়। এই এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, চুক্তি যেটা হয়েছে সেটা কি ভালো হলো না কি মন্দ, আমি ওই জায়গায় সেটা নিয়ে আমি ওই জায়গায় যাইতেই চাচ্ছি না। আমার প্রশ্ন একটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে 9 তারিখে এই চুক্তিটা করলেন, এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে কিনা? এটাকে কিন্তু আপনাকে, শফিক ভাইকে, এইটার কিন্তু আপনাকে এটা নিয়ে পরিষ্কার করতেই হবে, আজকে হোক 2 বছর 4 বছর পরে হোক, কারণ ইলেকশনের 3 দিন আগে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম চুক্তি করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে একটু মনে করে দেবে। আমার একটা প্রশ্ন, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশি একটা কর্তৃপক্ষকে দেওয়া বা মানবিক করিডোরের ব্যবস্থা করা সম্পর্কে, যেটা নিয়ে আপনিও অনেক কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটেই,
সেগুলি করা থেকে কিন্তু এটা করতে পারতেন কিন্তু ডক্টর মোদিনের সরকার, কিন্তু আসলে করেন নাই। পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি আমাকে কারেক্ট করেন আমি যদি ভুল হই, যে পরবর্তী সরকার আসুক, তারা যদি ভালো মনে করে আমরা এটা দিয়ে গেলাম, আমরা এটা করলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এটা করতেই হলো, অবশ্যই। এটা ক্ষেত্রে এটা করতেই হলো, সেইটা কেন? মানে না না, এটা না, এটাই এটাই কারণ আপনার পরবর্তী গভর্নমেন্ট ধরেন যদি আমরা না করতাম তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে আবার নতুন করে নেগোসিয়েশন করা শুরু করতে হতো। সেক্ষেত্রে যদি আমাদের একটা ভয় আশঙ্কার তো একটা জায়গা তৈরি হয় যে ইউএস আবার তার রেসিপ্রোকাল ট্যারিফ 37% না নিয়ে যায়। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে আপনি চুক্তিটা হয়েছে, আপনার যদি মনে হয় যে না এই অন্তর্বর্তীকালীন সরকার যেই চুক্তিটা করেছে এতে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়েছে, আপনি এটা বাদ দিয়ে দেন। কিন্তু কিন্তু আর কিন্তু এই শফিক ভাই, গভর্নমেন্ট তো কিন্তু ধরেন শফিক ভাই আপনি আমার মেমোরিটা একটু 2/3 মেজরিটি শফিক ভাই আছে। আপনার তো এগুলি খুব ভালো মনে থাকে, আপনি আমার একটু মেমোরিটা রিফ্রেশ করেন তো। 37%-এর কথা তো এখানে আসতেছে না। এই চুক্তি হওয়ার আগে ট্যারিফ ছিল 20%, চুক্তিটা হওয়ার পরে 20%-এ কমে 19% হয়েছে, তাই না? কিন্তু ওইটা 20%টা প্রভিশনাল ছিল। আপনি যদি আমরা নেগোসিয়েশন করে যদি আমরা ফেলিউর হইতাম তাহলে সেটা আবার রিভার্ট করে না 20%-এ না না, যেত না। এটা মানে আপনি আপনি 37 যখন এটা 20% আছে তখন আপনি নেগোসিয়েশন করতে শুরু করলেন, কইরা এটা 19-এ আনলেন, তাই তো? এই চুক্তি করে। হ্যাঁ, এবং যেই হ্যাঁ। চুক্তির মধ্যে কেননা ওইটা যেই চুক্তির 20%টা টেম্পোরারি ছিল। 20% একটা টেম্পোরারি ও আমাকে রিলিফ দিয়েছে। আমি যদি তার সাথে চুক্তি যদি আমি না করতাম আপনি আছেন আর তাহলে সে আপনি করতো আছেন কি, সে 37-এ যেত। আপনি আছেন আর 3 দিন। এই 3 দিনের মধ্যে আমি জানি না শফিক ভাই, এই চুক্তিটার মধ্যে ভালো খারাপের আমি জায়গা দিয়ে আসতেছি না। আপনি কি চুক্তিটা পড়ছেন শফিক ভাই? মানে পরে, আগে, হওয়ার সময়, হওয়ার পরে, আমি তো বর্তমানে আমি ইউএস আমি ওয়েবসাইট থেকে পড়েছি। আপনার কাছে চুক্তিটা কেমন আমি লাগছে? পড়েছি। ভালো? আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। ঠিকই আছে। আমাদের তো ইউএস এর সাথে আমাদের লেভারেজ গুলো কম। আপনি আচ্ছা। অন্যান্য অনেক দেশে যে লেভারেজ, আমাদের সেই লেভারেজ খুবই কম। হুম। প্লাস আমাদের সাথে ওদের ট্রেড ডেফিসিটটা অনেক হাই। তো আচ্ছা। ওরা তো ওইটার জন্য বারবার এখানে প্রেসার দিচ্ছিল। তো এইটা আরেকটা জিনিস, এই চুক্তির একটা খুব বড় দিক হচ্ছে যে এর ফলে ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি গার্মেন্টস ইয়েতে পাঠাই, ইউএসএ তে পাঠাই, তাহলে সেটার জন্য আমার একদম ডিউটি ফ্রি অ্যাক্সেস, ওকে। একদম জিরো ডিউটিতে আমি অ্যাক্সেস দিব। যেটা আপনি দেখবেন যে এই জিনিসটাকে হাইলাইট করে ইন্ডিয়ায় প্রচুর রিপোর্ট হয়েছে। তারা দেখতেছে যে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটার না, কারণে ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা, affected হয়েছে। ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা বাদ থাক। তো আপনি মনে করতেছেন যে গার্মেন্টসের পণ্য আপনি ওদের থেকে সুতা, তুলা এবং অন্যান্য জিনিস কিনে আপনি যদি ওরা করেন তাহলে আপনি ট্যারিফ ছাড়ার সুবিধাটা পাবেন। আপনি কি একটু অঙ্ক করছেন যে ট্যারিফ ছাড়ার সুবিধাটাকে আপনি যতটুক পাবেন? বাংলাদেশ সাধারণত মধ্য এশিয়ার দেশগুলি থেকে বা চীন থেকে বা পাকিস্তান থেকে, মধ্য এশিয়ার দেশগুলি থেকে যখন তুলা কিনে তখন এই আমদানি ব্যয় এবং আমদানির টাইমটা কতখানি বাড়বে এবং সেইটার সাথে এই ট্যারিফটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, যতটুকু ট্যারিফ ছাড় পাবে? আমরা আমি যেটুক বুঝেছি, আমি অঙ্কটা আমার করছেন মনে কিনা হয়েছে এটা যে বোঝান না, এটা মানে প্লেন এন্ড সিম্পল ম্যাথ। এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস এর জন্য ইটস ফাইন। ওরা যদি আমার প্রোডাক্টে অঙ্কটা করছেন কিনা শফিক ভাই? না, আমি যেটা অঙ্ক করে দেখেছি সেটা হচ্ছে যে এটা যদি আমরা ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি ওদেরকে পাঠাই, আর আমাদের যেহেতু এইখানে আমাদের অলরেডি ইনবিল কিছু ক্যাপাসিটি অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা আমাদের জন্য টু সাম এক্সটেন্ট ইটস এ গেম চেঞ্জার ফর আস, মানে আমাদের স্পেশালি শফিক ভাই, গার্মেন্ট সেক্টরের জন্য। শফিক ভাই, এটা কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট দুইটা প্রপঞ্চ না। একটা হচ্ছে আমাদের জন্য লাভজনক, আরেকটা হচ্ছে টু সাম এক্সটেন্ট লাভজনক। আমরা কি আসলে লাভজনক নাকি টু সাম এক্সটেন্ট লাভজনক? আমি তো মনে করি এই গার্মেন্টস এর ক্ষেত্রে এই যে প্রভিশনটা, এটা খুবই একটা ভালো প্রভিশন। আপনি একটা গার্মেন্ট সেক্টরের একজন যারা এন্টারপ্রেনার তাদেরকে ডেকে এনে কথা আমি বলতে। ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের সঙ্গে বসে অঙ্কটাও করেছি। আপনাকে এই অঙ্কটা নিয়ে বলবো একদিন। আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে, সেই জন্য এই অঙ্কটা থাক। আমার মনে হয় যে এতদিন এই অঙ্কটা আপনিও করবেন। আর হাওয়েভার আপনি এর মধ্যে মনে করেন যে এই যে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পণ্য, গরুর মাংস, পোলট্রি, ইন্টারেস্টিং, আমরা যুক্তরাষ্ট্র থেকে পোলট্রি, গরুর মাংস এগুলি কিনবো, তাই না? বাদাম, ফল, গাড়ি, যন্ত্রাংশ, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম।
এটা একটা আপনার প্যাকেজ হিসাবে দেখতে হবে যে ওরা চাচ্ছে যে ওদের সাথে যাতে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা বেলুনিং হচ্ছে সেটা যাতে কমে আসে, পনেরো এই বছরে আলোকে আপনার দেখতে হবে। 15 বছরে 15 বিলিয়ন মার্কিন ডলারের বিলিয়ন ডলারের জ্বালানি কিনবো, তাই না? এটা এক্সাক্ট কি ওই কথাই লেখা আছে কিনা আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় না যে এটা এটা ইটস ইজ ব্যাড ডিল। আর এটা নিয়ে যারা কথা বলছেন আমার মনে হয় এটা নিয়ে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, যারা অন্যান্য আরো তো ইউএসএ এরকম 22টা দেশের সাথে সম্ভবত করেছে এরকম এগ্রিমেন্ট, যুক্তি। সবগুলো এগ্রিমেন্ট নিয়ে আমার মনে হয় যে এটা বাংলাদেশে এটা যা হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে, এটা আমাদের না, উই শুড পলিটিক্যাল কথাবার্তা না, হায়ার যারা পলিটিক্যাল কথাবার্তা না ইন্টারন্যাশনাল, শফিক ভাই। আমি যতটুকু হ্যাঁ, ইংরেজি বুঝি, তাদেরকে আমি এনে দেখা। কোনো পলিটিক্যাল কথাবার্তা না, আমি যতটুকু ইংরেজি বুঝি এবং সেটা ইউনাইটেড স্টেটসের একটা ওয়েবসাইট থেকে নেওয়া জায়গা থেকে আমি এটা বলতেছি যে, যেমন ধরেন আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টা বোয়িং কিনবে, তাই না? হ্যাঁ, এয়ারবাসের সাথে তাহলে আর কোনো মানে এটা আর মানে 14টার বেশি বোয়িং তো আসলে কিনতেও পারবে না কত বছরে, এবং দরকারও হবে না। তো সেই ক্ষেত্রে এয়ারবাসের বদলে মার্কিন কোম্পানি হচ্ছে একক অগ্রাধিকার পাবে, এটা হচ্ছে চুক্তি। না এটা হইতেই পারে, এটা এমন কি আমরা তো অল থ্রু তো আমরা বোয়িংই ব্যবহার করতেছি। আমরা যদি বোয়িং না হয়ে এয়ারবাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো ব্যাপারটা হলো এইখানে যে আমরা যে যখন বোয়িং সিস্টেমটা ব্যবহার চেঞ্জ না না করতে শফিক হবে। ভাই, আমরা বোয়িংও ব্যবহার করি, এয়ারবাসও ব্যবহার করি, বর্তমান ফ্লিটের মধ্যে বোয়িংও আসে, এয়ারবাসও আসে। আমরা যখন একটা জায়গা থেকে একটা জিনিস কিনি তখন ক্রেতা হিসাবে আমার রাইট অনেক বেশি সংকুচিত হয়ে যায়, বা চয়েস যের জন্য মানে অপশন, তাই না? কৃষি খাতে আমরা 3.5 বিলিয়ন ডলারের মতো জিনিস, আমি এটা আর লম্বা করতে চাই না, আমি শুধু আপনাকে একটু শুনেন, আমি আপনাকে একটুখানি একটা উদাহরণ জি দেই। জি সাউথ কোরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমাদের সাথে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এটা তার ফেয়ারওয়েল কল। হুম, তো ওইখানে উনি কিন্তু বলতেছিলেন যে শুধু তোমরা না, আমাদের এইখানেও মানে ইউএস যে ট্রেড ডেফিসিট এর জন্য ওরা বোধহয় কত 320 বিলিয়ন ডলার ওরা ওদেরকে কিনতে হবে ইউএস ওকে। এর থেকে। হুম হুম। না, সাউথ হ্যাঁ, কোরিয়ার আপনি উদাহরণটা, যদি সাউথ ওই কোরিয়ার সাউথ উদাহরণটা তো কোরিয়া, সাউথ কোরিয়ার উদাহরণটা তো সাউথ কোরিয়ার বাস্তবতাটা আমি জানি না, উনি আইসা কি বলছেন সেটাও জানি না, জাস্ট হ্যাঁ আমি আমি খালি হ্যাঁ, আমি খালি একটু চট করে আপনি আপনাকে জাস্ট গুগল করেন, আ- আপনি গুগল করে দেখেন যে ওদের কত কিনতে আমি হবে। কয়েকদিন ও ধরে বললো যে আমাদের রিজার্ভ। আমি হ্যাঁ, কয়েকদিন ধরে এই চুক্তিটাই একটু পড়তে বুঝতে চেষ্টা করতেছি, এটা শেষ হইলে আমি সাউথ কোরিয়াও নিশ্চয়ই পড়বো। এবং ওরা একটা ইনভেস্টমেন্ট চুক্তিও করেছে ইউএসএ, যার ফলে এই চুক্তির আন্ডারে ওইখানে যে ইউএসএ যে তারা কত বিলিয়ন ডলার জন্য ইনভেস্ট করতে হবে ওদের। ওকে, আমি পড়বো নিশ্চয়ই। তো আমি শুধু একটু চলে যাই যে বাংলা চুক্তি অনুযায়ী মানে আমেরিকার দেশ না এরকম দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য যদি ঝুঁকিপূর্ণ মনে করে। সীমানা ব্যবহারের মানে নন মার্কেটের ক্ষেত্রে সেগুলি বাদ দেওয়া হয়েছে, এইটা ঠিকই আছে, তাই না? মানে আমরা আমেরিকা ছাড়া অন্য কারো কাছে সাথে পারমাণবিক চুল্লি, জ্বালানি সমৃদ্ধ বা ইউরেনিয়াম কেন কিনতে যাব? আমরা তো ইয়ের সাথে তো কিনছি অলরেডি, আমরা রাশিয়ার থেকে এই নিচ্ছি না, চুক্তির এটা ফলে তো আর বন্ধ থাকাচ্ছে না। এটা আর বন্ধ দেখাবে না, তাই তো? আর লাস্ট মানে এটার বন্ধ হবে না। আমার আমার যেটা মনে হয় কি শুনেন, জি এইগুলো নিয়ে অনেকে যারা আমজনতার কথা না শুনে, আমার মনে হয় যে আমাদের এখানে তো বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, তারা এসে এটা পুরো একটু ইনভেস্টিগেট করে শফিক দেখুক ভাই, না যে আমরা যে ইনভেস্টিগেশন তো চুক্তিটা নিশ্চয়ই করবে, করেছি। শফিক ভাই ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে, হ্যাঁ ওইটাই। কিন্তু আমার প্রশ্ন এবং শুনে ওদের 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 পরামর্শের আলোকে এই গভর্নমেন্ট ডিসিশনও নিতে পারবে আমার যে না, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টরা এটা বলছেন। শফিক ভাই, আমি একটা কথা বলি যে জনতার কথা শুনে আমি আপনাকে প্রশ্নটা করতেছি না, আসলে আমি প্রশ্ন করতেছি কারণ গত 20 দিন 25 দিন 30 দিন বা ধরেন 9 তারিখে 9 ফেব্রুয়ারি এটা স্বাক্ষর হওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটা কেন আসলে সরকার করবে, এটা একটু বুঝে দেখি। যতটুকু বুঝতেছি না অগ্রজ হিসাবে ততটুকু আপনাকে জিজ্ঞেস করতেছি। লাস্ট, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ, মানে এরকমই তো হয় বাংলাটা, পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। ইজ ইট সো? আমরা কি এরকম করছি না? আমরা যদি আজকে যদি ইউএস বলে যে ইরানের তেল তুমি আনতে পারবো না, আমরা কি আনতে পারতেছি?
নির্বাচন হওয়ার পরে 2 মাস গেল, এই সরকারের সংসদে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি, আলোচনা শুনছি। আপনি বাংলাদেশের রাজনীতি কিভাবে দেখছেন, কিরকম দেখছেন, এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন, এটা আপনার শেষ মন্তব্য। বিশেষ করে এনসিপিকে আপনি কেমন দেখছেন? দুই একটা ঘটনা আপনাকে আমি জাস্ট একটু মনে করার জন্য মনে করিয়ে দিই যে এনসিপি আসলে জামাতের সাথে জোট করেছে, বা জামাত সহ অন্য 11 দলের সাথে জোট করেছে, যেটাকে তারা বলছে হচ্ছে আদর্শিক জোট। তাদের কাছে দুইটাই অপশন ছিল, হয় বিএনপির সাথে যাবে বা জামাতের সাথে যাবে। অনেকে যারা আছেন তারা মনে করেছে যে দুই দলে কারোর সাথেই যাওয়া উচিত ছিল না, তাদের একা একাই থাকা উচিত ছিল। সার্বিক বিবেচনায় আপনি এনসিপির বর্তমান, ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যদি 2টা মিনিট একটু বলেন। আমি খুবই আশাবাদী। আমি মনে করি যে রাজনীতি অবশেষে পার্লামেন্টারি খুব ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে এবং এক ধরনের কোঅপারেশন। আপনি দেখেন যে আজকে যে এনার্জি বিষয়ক কমিটিতে অপোজিশনদেরকেও আহ্বান করা হয়েছে তারা যাতে থাকে। এই যে আমরা যদি পার্লামেন্টটাকে যদি কার্যকর করতে পারি এবং রিয়াল ডিবেট যদি হয়, তাহলে তো ইটস এ ফ্যান্টাস্টিক। এটা সবার জন্যই, মানে আমি মনে করি যে এটা আমাদের সবার জন্য একটা স্বস্তির কারণ, এডুকেশনেরও কারণ। আমরা অনেক কিছু জানতেও পারছি এবং দেখা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার নিজে প্রশ্ন নিচ্ছেন, উত্তর দিচ্ছেন এবং খুব ব্রিলিয়ান্ট কিছু ডিবেট যে হচ্ছে না তাও না, অনেক ভালো ভালো ডিবেটও হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে রাখতে হবে এবং এই জায়গাটা আমার মনে হয় যে সোফার 2-2.5 মাসে আমরা যা দেখলাম, আমি কোয়াইট ইমপ্রেস। আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক যে সৌহার্দ্যতা এটা ফিরে এসছে এবং হুইচ ইজ গুড। আর সেকেন্ড যে জিনিসটা বলেন এনসিপির ভবিষ্যৎ বা এনসিপি জামাতের সাথে গিয়েছে, দেখেন জামাতের সাথে অনেকে গিয়েছে, হাসিনা গিয়েছে, জামাতের সাথে বিএনপি গিয়েছে। এনসিপি তার ইলেকটোরিয়াল অ্যালায়েন্সে দেখেছে যে তার জেতার জন্য ইয়েকে জামাতের সাথে গেলে তার জন্য বা বেটার জামাত সবার সাথে যায় আর সেটা কি। জামাত আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারপরের দিন জাতীয় পার্টি। জামাত যাইতে পারে, জামাত সেটা এটা যে কোনো পলিটিক্যাল পার্টি তার তো মানে তার কারেন্ট যে বাস্তবতা সেটাকে সামনে রেখে সে না না তার ইকুয়েশন গুলো করে, সে যে ডিসিশন নিয়ে যে কার সাথে সে অ্যালায়েন্সে যাবে সে অনুযায়ী গেছে, এটা এমন কিছু না না আমি জামায়াতের সাথে যাওয়া নিয়ে, এই যে শফিক ভাই ভুল বুঝবে লোকে আমার, বিশেষ করে জামাতের লোকজন ভুল বুঝলে মহা সমস্যা, 5,000 কমেন্ট পাঠাবে এখন। আমি জামাতের সাথে যাওয়াটার প্রবলেম করতেছি না, আমি প্রবলেম করতেছি যে এনসিপির সামনে নাকি দুইটাই অপশন ছিল, হয় জামাতের জোটে যাইতে পারতো অথবা বিএনপির জোটে যাইতে পারতো। এনসিপি প্রেফার করছে জামাতের সঙ্গে যাওয়াটা। এখন কেউ কেউ বলতেছেন, বা এর মধ্যে আপনি ধৈর্য নিতে পারেন, আমিও আছি, ধৈর্য নিতে পারেন যে এনসিপি একা থাকলে ভালো হইতো। এইটা কি ঠিক কিনা? মানে এনসিপি কি জোটের রাজনীতিতে বা পুরনো না। বন্দোবস্তের যারা দল করে তারা? আমি জি, ওই জায়গা থেকে আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি আমি বিএনপির সাথে গেলেও আমি একই প্রশ্ন হয়তো করতাম। না, আমি অ্যাজ এ জার্নালিস্ট মনে করি যে তারা যে যে যদি বিএনপির সাথে হোক আর জামাতের সাথে, যার সাথেই যাক না কেন, তাদের সাথে অ্যালায়েন্সে তাদের যাওয়াটা ইটস এ গুড ডিসিশন। এটা আপনি এই ভালো জন্য ডিসিশন। গুড ডিসিশন আপনার। হ্যাঁ, কেননা বাংলাদেশের বাস্তবতায় আপনার তো গ্রাসরুটে, মানে এমপি ইলেকশনে জেতার জন্য আপনার গ্রাসরুটটা লাগে। অনেক সময় দেখবেন যে একটা লোকের নামে অনেক বদনাম, তারপরে প্রতিবার সে এমপি হয়ে আসে। কারণ কি, তার গ্রাসরুটে তার স্ট্রং একটা পার্টির নেটওয়ার্ক আছে এবং সেই নেটওয়ার্কটা উনি খুব সিরিয়াসলি মেনটেন করেন ওই ইয়েটা। তো এনসিপির একটা বড় দুর্বলতা ছিল, তাকে সবাই চেনেন, তারা রেভলিউশনারি, তারা ইয়ের অগ্রভাগে ছিল, জুলাইয়ের অগ্রভাগে ছিল, কিন্তু তার তো যেমন বুরুঙ্গামারির কয়টা থানার মধ্যে কয়টা গ্রামে তার আসলে লোকাল চ্যাপ্টার আছে, তার তো সেই চ্যাপ্টারটা নাই, সেই ইয়েটা তো নাই। তো ফলে তার পক্ষে অ্যালায়েন্সের বাইরে যাওয়াটা অনেকটাই আমি বলবো যে দেখেন আপনি যে সে পুরনো যদি বন্দোবস্তের রাজনীতিতে থাকার ঝুঁকিটাই বাড়লো না? মানে ধরেন যদি বিএনপির সাথে যাইতো একই তো কথা হইতো। মানে জামায়াতের মতো একটা বড় দলের সঙ্গে থাকলে এনসিপির মতো একটা দলের কি আলাদা, মানে ওই ভুরুঙ্গমারিতে দলটা আর কখনো হবে কিনা? না, হবে না কেন? এখন তো সে দেখেন 6 জন আসছে, তার 6 জন আসাতে এখন সে তার আসলে আস্তে আস্তে মানুষ বুঝে যে না, তার ইলেক্টিবিলিটি, মানে তার এই নির্বাচিত হওয়ার যে একা নির্বাচন করলে তার 6 জনের আসার 6 জন আসতে পারতো না তাহলে একা নির্বাচন করলে। আই ডোন্ট নো, বিকজ আপনি তো দেখছেন বাংলাদেশের রিয়ালিটি তো অনেক। আপনি খাগড়াছড়িতে যাবেন, আপনার মাটিরাঙ্গায় কয়টা উইং আছে, আপনার দিঘিনালায় কয়টা আছে, রামগড়ে কয়টা আছে। তো এই যে আপনার কিছু, আপনার গ্রাসরুটে কিছুই নেই, তো আপনার হয়ে এজেন্টটাও, আপনি একটা জায়গায় দেখবেন যে আপনার এজেন্টও নাই যে আপনার এই যে ইলেকশনের সময় ফ্যাসিলিটি। তো এটা যে কোনো পার্টি যখনই পার্লামেন্টারি সিস্টেম হয়, ওই পার্টির গ্রাসরুটকে ডিপেন্ডিং করা, মানে অনেক দূর প্রথিত করা, এটা ইট টেকস টাইম। এবং আমার মনে হয় যে এনসিপি ইজ অন দ্য রাইট কোর্স, খুব ভালো ইয়েতেই আছে, ভালো ইয়েতেই আছে। মানে
সে বিলুপ্ত হচ্ছে না কোথাও জামাতে বা না না, বিএনপিতে? ভালো পথে আছে ভালো পথে তার। আছে, হ্যাঁ। মানে অনেকে বলতেছিল যে অনেকে বলতেছিল যে তারা আসলে হয়তো বিএনপির সাথে গেলে বা জামাতের সাথে গেলে তারা বিলুপ্ত হয়ে যাবে, তারা বিএনপির সাথে গেলে হয় একটা ছোটদের বিএনপি হয়ে যাবে বা জামাতের, সেটা হবে না। আপনি বুঝতে পারছেন যে এনসিপি আলাদা না, বিষয়। সে তো তার ইডিওলজিক্যালি তার কোথায় বেন্ট, ইডিওলজিক্যালি সে কি বিশ্বাস করে, তার সেটার ব্যাপারে তো সে ডিস্টিংক্ট, তার তো দেখাচ্ছে যে আমি এই জায়গায় আমি বিশ্বাস করি। আর সে বলছে যে জামাতের সাথে আমার অ্যালায়েন্সটা ইলেকটোরাল অ্যালায়েন্স, এটা ইকুয়েশনের অ্যালায়েন্স। আমার কাছে অবশ্য এটা আমার যে কাছে কোনো আমার কাছে অবশ্য এই বক্তব্যটা, এই লাইনটা শফিক ভাই, এটা আমি জার্নালিস্ট টু জার্নালিস্ট বা ম্যান টু ম্যান বলি, এই যে আমার সাথে আদর্শের জোট না নির্বাচনী জোট, এই কথাটা আমার আসলে মানে মূল্যহীন। আদর্শ না থাকলে কোনো জোট হয় না। এটা হয়তো এই সাময়িক আদর্শের জোট, পুরো পুরো সাময়িক আদর্শের পুরো জোট, ইউরোপ, অ্যাবসলিউটলি সাময়িক আপনি আদর্শের জোট। আপনি আপনি পুরো কি ইউরোপ জুড়ে এটা আছে, আপনি এই পুরো ইউরোপ জুড়ে আপনি কি আপনি হাজার হাজার দেখবেন না না এটা এটা হবে, এটা হবে আছেই। না ভাই।